এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। জনাব হাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে শেরপুরে জামাতে ইসলামীর আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিবিসির আজকের এই সংলাপের আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং শেরপুর ৩ আসনের জনগণকেও আমি স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য তুলে ধরছি। তো আমরা আলহামদুলিল্লাহ যে ৩টা আসন, শেরপুর সদর ১, যেটা শেরপুর সদর উপজেলা নামে খ্যাত, শেরপুর ২ আসন নকলা নালতাবাড়ি, শেরপুর ৩ শ্রীবর্ধী ঝিনাইগাতি, আমরা ৩ জন প্রার্থীকে নিয়ে মাঠে ময়দানে যাচ্ছি। তো আমরা অপার সাড়া পাচ্ছি। সকল শ্রেণী পেশার মানুষ আমাদের উঠান বৈঠক, পথসভা এবং আমাদের প্রার্থীরা যেখানে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই সাড়া পাচ্ছে। এদিক দিয়ে কেন্দ্র কমিটি থেকে শুরু করে প্রধান পোলিং সহ মিলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি যথেষ্ট হয়েছে বলে আমরা মনে করি এবং আমরা যে প্রস্তুতি নিয়েছি এই প্রস্তুতি আমাদের রেজাল্ট আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। হাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে তরুণ প্রতিনিধিদের বা তরুণ সমাজ, যারা তরুণ ভোটার আছেন, তাদেরকে আসলে আপনারা কিভাবে কাছে টানছেন? তারা কেন জামাত ইসলামীকে ভোট দিবে? কারণ আমরা বিগত সময়গুলোতে, বিগত নির্বাচনগুলোতে দেখে এসেছি যে জামাত ইসলামী আসলে সেভাবে ভোট যুদ্ধে এগিয়েছিল না। জি, আপনাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তা আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ৩ জন যে প্রার্থী রয়েছে ৩ জনই তরুণ। আমরা ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে তরুণরা যে পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তনের রুটম্যাপকে সামনে নিয়ে আমরা আমাদের প্রার্থীকে সিলেক্ট করার কারণে প্রার্থীদের প্রতি যুবকদেরই বেশি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে। কারণ প্রার্থীরা উদীয়মান যুব নেতৃত্ব এবং আমাদের যে ৩ জন প্রার্থী রয়েছে এই ৩ জন প্রার্থী ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে এবং যুবকদের মৌলিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দূর করার, বেকারত্ব, মাদকাসক্ত থেকে মুক্ত করার ব্যাপার, এগুলোর ব্যাপারে আমরা যে কথা বলা বলছি, আমাদের প্রতি যে আস্থা এবং অন্যান্য ইতিপূর্বেকার যারা শেরপুরকে এগিয়ে যাওয়ার নেতৃত্ব দিয়েছে তারা শুধু ওয়াদায় দিয়েছে, তারা করতে পারে নাই। তো আমরা যে কথাগুলো বলছি আমাদের কথার উপর আস্থা রেখেই যুবক এবং সকল শ্রেণী পেশার মানুষ আমাদের দিকেই মনোযোগ দিচ্ছে এবং আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আমরা এবার আপনাদের দাঁড়িপাল্লার পক্ষে আছি। আপনারা বিজয়ী হলে শেরপুরের জন্য আসলে আপনারা কি ধরনের উন্নয়ন করবেন? আমরা যদি শেরপুরে বিজয় লাভ করি, এই ৫৪ বছরে শেরপুরকে তো অনেক খাতেই পিছিয়ে রাখা হয়েছে, বিশেষ করে এই শিক্ষা খাত, স্বাস্থ্য, যোগাযোগ। শিক্ষা খাতে বড় কোনো ইউনিভার্সিটি এখানে নেই, পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি এখানে, মেডিকেল নেই। স্বাস্থ্য খাতের জন্য সুন্দর ২৫০ শয্যা বিশিষ্ট একটা সদর হাসপাতাল আছে যদিও, কিন্তু এর জনবল, পাশাপাশি এখানে পার্শ্ববর্তী জেলা যে জামালপুর আছে সেখান থেকেও বকশীগঞ্জ উপজেলা এবং আরও রৌমারী এলাকা থেকে অনেক রোগী আসে। এখানে পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে এখানে সুন্দর তারা চিকিৎসা পাচ্ছে না। তাই স্বাস্থ্য খাতে আমরা গুরুত্ব দেব। যোগাযোগের ক্ষেত্রে আমাদের শেরপুরে রেললাইন নাই, এই বিষয়টা আমাদের গুরুত্বের সাথে আমাদের আছে কর্মসূচিতে, আমরা এটা যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করব। পাশাপাশি পর্যটন এলাকা হিসেবে সীমান্ত এলাকায় যে আমাদের একটা পর্যটন এলাকা আছে, এটাকে আরো সুন্দর করে এটাকে একটা অর্থনৈতিক জোনে আমরা পরিণত করতে চাই। আর শেরপুরের আপনি জানেন যে চাতাল ব্যবসায়ী নাম করা একটা ব্যবসা ছিল শেরপুরে, কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় সহযোগিতা না থাকার কারণে বা এখানে দলীয় বা আরো কোনো অসহযোগিতার কারণে আমাদের শেরপুরের এই চাতাল ব্যবসাটা খুবই দুঃখজনকভাবেই তারা নষ্ট হয়ে গেছে। আমরা ওটাকে পুনরুদ্ধার করতে চাই।
মাওলানা হাফিজুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আপনারা নারী সমাজ যারা আছেন তারা একটা বড় অংশে শঙ্কা প্রকাশ করেন যে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে সেক্ষেত্রে আসলে নারীর স্বাধীনতা এক ধরনের খর্ব করা হতে পারে। এ ধরনের অনেক ধরনের শঙ্কা আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে আপনারা যদি ক্ষমতায় আসেন নারী সমাজের জন্য আপনারা কি ধরনের কাজ করবেন এবং নারীর স্বাধীনতা খর্ব হওয়ার কোনো শঙ্কা আছে কিনা আপনার কাছে জানতে চাই। আমার এটা মিউট হয়ে যায়, একটু খেয়াল করবেন। নারী স্বাধীনতা ইসলাম যেটা দিয়েছে এটা এই বিষয়ে আমি স্পষ্ট যেটা বলতে চাই আপনাকে মিডিয়ার মাধ্যমে, আসলে নারীর স্বাধীনতা ইসলাম যেটা দিয়েছে এটা নারীর মর্যাদার সাথে রক্ষা করে দিয়েছে। নারী শিক্ষায় যেতে পারবে, সে কর্মক্ষেত্রে যেতে পারবে, সে বাজারঘাটে যেতে পারবে, তার প্রয়োজনে সামগ্রিক কাজেই সে যেতে পারবে। এতে কোনো ইসলাম কোনো বাধা দিবে না, বাধা অতীতেও দেয়নি। এটা শুধু একটা ভুল বুঝাবুঝি যে ইসলাম গেলে মনে হয় নারীদেরকে একেবারে ঘরের ভিতরে রাখবে আর কোনো জায়গায় যেতে দেবে না। ভুল বোঝাবুঝিটার আসলে সূত্রপাত হলো কেন? অন্য দলগুলোর ক্ষেত্রে তো আসলে এই ধরনের কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে না। আপনি ধরেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই অনেকেই না পেয়ে আদর্শিকভাবে মোকাবেলা না করতে পেরে কোনো একটা জিনিস মিথ্যা প্রচারণা চালায়। যেমন মনে করেন ইতিপূর্বে শিবিরকে রক্ষাটা বলা হয়েছে, এখন আপনি ডাকসু জাকসু নির্বাচিত হওয়ার পরে এখন সাধারণ ছাত্রদের সাথে যে মত বিনিময় হচ্ছে বা কোনো সাক্ষাৎ হচ্ছে, সেখানে তারা বলছে যে অতীতে যা করা হয়েছে শিবির সম্পর্কে এটা শুধু একটা অপপ্রচারই ছিল। এটা আমাদের বলতে পারি, কারণ আমরা তাদের সাথে মিশার কারণে এই কাজটা হয়েছে। তো আমরাও মনে করি যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, এটা ইসলাম বৈরী মনোভাবাপন্ন যে গোষ্ঠীটা আছে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে যায়, মূলত আমাদেরকে এটা একটা ধোঁকা দেয় যে আমরা নারীদের স্বাধীনতা হরণ করব। এটা একটা ভুল ধারণা। আমরা বলতে চাই ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, আজকে সুন্দর করে নারীদের মর্যাদা তুলে ধরে মিম্বারে বক্তব্য দিতে গেলেও বলে রাজনীতি, আজ ওয়াজ মাহফিলেও ইসলামের কথা তুলে ধরতে গেলে বলে এই যে রাজনীতি করে। আসলে ইসলাম সকল নাগরিকদের যে অধিকার দিয়েছে এই অধিকারটা হলো ইনসাফ ভিত্তিক। আমরাও এতটুকু আশ্বস্ত করি, ধরেন আপনি মিডিয়া জগতে আছেন, নারীরাও মিডিয়া জগতে কাজ করতে পারবে, এতে কোনো বাধা বিপত্তি নেই। হাফিজুর রহমান, আপনার কাছে আমি একদম ছোট করে জানতে চাই যে জামাত ইসলামীর কর্মী যারা আছেন তাদের মধ্যে কোনো মতানৈক্য আছে কিনা বা মনোনয়ন নিয়ে তাদের মধ্যে কোনো মতানৈক্য আছে কিনা? না, আমাদের 3টা আসনে আমাদের কোনো মতানৈক্য নেই, এখানে কোনো গ্রুপ নাই। আমাদের সংগঠনের যে শৃঙ্খলা, কেন্দ্রীয় সংগঠন যে 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে, আমরা তৃণমূল পর্যায়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে 3 জনের পাশে আমরা কাজ করতেছি। হাফিজুর রহমান, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আপনাকে কাছে ছোট্ট করে জানতে চাই যে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন বা অন্য ধর্মের অনুসারী আছেন তারা আসলে কেন জামাতে ইসলামীকে বেছে নিবে? ভোট ব্যাংকে আসলে কেন তাদের ভোট জামাত ইসলামী পাবে? ধন্যবাদ। এটা জাতীয় একটা বিষয় যে আমাদের শেরপুরেও একটা উল্লেখযোগ্য এই সংখ্যাটা আছে। আমরা তাদের আমাদের সম্পর্কে বা ইসলাম সম্পর্কে তাদের কাছে যাওয়ার কারণে তারা বুঝতেছে যে আসলে ইসলাম সকল ধর্মেরই কিন্তু কর্ম করার যে স্বাধীনতা দিয়েছে এটা কিন্তু কোনো হস্তক্ষেপ হবে না। এটা কোরআনের ভাষাতেও এই স্বাধীনতা আছে যে তোমার ধর্ম তোমার, তার ধর্ম তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এবং সেই অনুযায়ী কর্ম যার যার হবে। তো আমরা 5ই আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিয়েছি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছি, তারা মানে আমাদের হাফিজুর রহমান, একইভাবে তো আসলে অন্য রাজনৈতিক দলগুলোও মন্দির বা ব্যবসা প্রতিষ্ঠান এগুলো পাহারা দিয়ে এসেছে, তাহলে কেন আসলে আপনাদেরকে বেছে নেবে? আমাদের বেছে নেবে আসলে এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, যেমন মনে করেন অন্যান্য দলগুলো যেভাবে চাঁদাবাজি, মাদকের সাথে সম্পৃক্ততা, অসামাজিক কাজের সাথে সম্পৃক্ততা রয়েছে, কিন্তু এ পর্যন্ত আমাদের দলের
নেতা কখনোই এ সমস্ত অসামাজিক কাজের সাথে জড়ায় কেউ জড়িত করতেও পারে নাই। আমাদের নেতৃবৃন্দরা এখান থেকে দূরে রয়েছে। আর হিন্দু ভাই বা এই কমিউনিটি ভাইয়েরা যারা আছেন, ব্যবসা প্রতিষ্ঠান আছে বিভিন্ন জায়গায় তারা করে, আমাদের মাঝে তারা নিরাপত্তা খুঁজে পাচ্ছে যে জামাত গেলেই এবার আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কার্যক্রম আমরা নিরাপদে করতে পারবো। এই জন্য এই কমিউনিটি আমাদেরকে এবার সাপোর্ট দিবে এবং আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আপনারা যে কোনো সমাবেশে আমাদের নিয়ে যায় বক্তৃতা দিতে বলবেন, আমরা জি বক্তৃতা দিব। হাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাকেও, এর সাথে দেশবাসীকেও ধন্যবাদ। আমার শেষ আবেদন হলো যে এবার 5টা বছর যদি মানুষ দেখে তাহলে আমরা আশা করি সকল ভুল বোঝাবুঝি বাস্তবতা দেখেই নিরসন হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ জি ধন্যবাদ আজকের আপনাকে। এই